হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা হাইপার কনজুগেশন শুরু করেছিলাম এবং আমরা জেনেছিলাম যে কার্বোক্যাটায়ন, অ্যালকিন এবং ফ্রি র্যাডিক্যাল এই সিস্টেমগুলো হাইপার কনজুগেশনের মাধ্যমে স্টেবিলিটি পায়। কীভাবে হাইপার কনজুগেশন ঘটে সেটাও আমরা দেখিয়েছিলাম। হাইপার কনজুগেটিভ যে স্ট্রাকচারসগুলো কীভাবে আঁকতে হয় সেটাও দেখিয়েছিলাম এবং আমরা ফাইনালি কার্বোক্যাটায়নের হাইপার কনজুগেশন এবং সেই সংক্রান্ত স্টেবিলিটি ডিটেলড আলোচনা করলাম। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যালকিনের হাইপার কনজুগেশন এবং তার মাধ্যমে অ্যালকিন কীভাবে স্টেবিলিটি পায়। যদিও হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কীভাবে আঁকতে হয় আগের দিনে আমি দেখিয়েছিলাম, স্টিল দুটো এক্সাম্পল আমি এখন আবারও দেখাবো কীভাবে হাইপার কনজুগেশনটা ঘটে। কেন? কারণ সেই দুটো এক্সাম্পল আমাদের একটু পরেই কোয়েশ্চেন অ্যান্সার সলভ করার সময় কাজে লাগবে। তো সেই দুটো এক্সাম্পল হচ্ছে প্রথমটা হচ্ছে বিউট টু ইন। বিউট টু ইনের স্ট্রাকচার কেমন হয় দেখো, CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। এবার আমাদের অ্যালকিন সিস্টেম মানে এই যে এই C ডাবল বন্ড C এই পোর্শনটুকু, এই সিস্টেমের সাপেক্ষে একটু দাগটা হালকা হয়ে গেল, যাই হোক। এখন এই যে আমি দাগটা দিচ্ছি এটা তোমাদেরকে দিতে হবে না, এটা জাস্ট বোঝানোর জন্য। এইটা হচ্ছে আমাদের অ্যালকিন সিস্টেম। এই সিস্টেমের সাপেক্ষে পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, আবার এ পাশেও এটা হচ্ছে আলফা কার্বন। আলফা হাইড্রোজেনগুলো হাইপার কনজুগেশনে যায়। এখন এই বাঁদিকের যে কার্বনটা, আমি এর যে হাইড্রোজেনগুলো সেইগুলোকে আমি আলাদা করে দেখাতে চাইছি যাতে করে হাইপার কনজুগেশনটা দেখানো যায়। এখন আমি এইটা মুছে দিচ্ছি। এবার দেখো এই যে CH সিগমা বন্ডের যে ইলেকট্রন পেয়ার এখানে আসবে এবং পাই বন্ডটা খুলে যাবে। এই হচ্ছে হাইপার কনজুগেশন। স্ট্রাকচারটা কেমন হবে পাশেরটা, এই উপরের হাইড্রোজেনটা বন্ড খুলে গেল মানে হাইড্রোজেন লোন পেয়ার ইলেকট্রন পেয়ার দিয়ে দিল বন্ড পেয়ার, সুতরাং ওটা প্লাস চার্জ হবে এবং নো বন্ড থাকবে এখানে, অর্থাৎ কোনো বন্ড থাকবে না। তারপর CH সিঙ্গেল বন্ড CH3 এখানটা ডাবল বন্ড হবে, পরেরটা সিঙ্গেল বন্ড হবে, তারপরের কার্বনটা নেগেটিভলি চার্জড হবে। আমরা আগের দিন বলেছিলাম যে হাইপার কনজুগেশন হলে সিগমা বন্ড পাই বন্ডে কনভার্ট হয়, এখানে পাই বন্ড তৈরি হলো, আর পাই বন্ড লোন পেয়ারে কনভার্ট হয়। পাই বন্ডটা এই কার্বনের লোন পেয়ার হিসেবে থেকে গেল, তাই জন্য ওর মাথায় নেগেটিভ চার্জ। যাই হোক, এবার দেখো তাহলে এইরকম হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আরও কটা পাবো আমরা? এই হাইড্রোজেনটার জন্য পেলাম, এই দুটোর জন্য আরও দুটো পাবো, এবং এই পাশের 3টে আলফা হাইড্রোজেন, অর্থাৎ মোট 6টা আলফা হাইড্রোজেন। তো টোটাল এই ধরনের 6টা স্ট্রাকচার পাবো, অর্থাৎ যেটা এঁকেছি ডান দিকে এটা প্লাস আরও 5টা। তাহলে আমি এখানে লিখব যে +5 মোর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, এটা একটা। আর 2 নম্বর আমি কিসের এক্সাম্পল দেখাবো, সেটা হচ্ছে আইসোবিউটিনের স্ট্রাকচার কীরকম হয় দেখো, CH3 ডাবল বন্ড CH2। তাহলে এই যে C ডাবল বন্ড C, এইটা হচ্ছে আমাদের সিস্টেম মানে অ্যালকিন। তাহলে এইটার সাপেক্ষে ঠিক পার্শ্ববর্তী কার্বনটা আলফা কার্বন, আবার পার্শ্ববর্তী এই কার্বনটাও আলফা কার্বন, অর্থাৎ 2 বিউটিনের মতন বা বিউট 2 ইনের মতন আইসোবিউটিনেও দুটো আলফা কার্বন এবং প্রত্যেকটাতে তিনটে করে, মানে 6টা আলফা হাইড্রোজেন। তাহলে 6টা যদি আলফা হাইড্রোজেন হয়, আমি এখানে লিখে দিচ্ছি এখানটায় 6 আলফা ইচ, 6টা আলফা হাইড্রোজেন বলে একটা প্লাস 5টা, মানে 6টা স্ট্রাকচার পেয়েছি। তাহলে এখানেও 6টা স্ট্রাকচার পাবো। তো কীরকমভাবে দেখো, আবারও আমি যদি এই দিককার উপরের দিকের যে CH এটার যদি একটা হাইড্রোজেনকে আলাদা করে দেখাই, আমি এখানটাতেই দেখাই, এটাকে মুছে নিয়ে কার্বন হাইড্রোজেন আর এখানে নিচে হাইড্রোজেন দেখালাম একটা। তাহলে এবার ধরো এই বন্ডের ইলেকট্রন পেয়ারটা যদি এইখানে আসে এবং এটা যদি পাই বন্ডটা যদি খুলে যায়, তাহলে কী হবে স্ট্রাকচারটা দেখো। আবার এখানে নো বন্ড হলো, এখানে H হলো। এবারে এই যে বন্ডটা ডাবল বন্ড হয়ে যাবে। তো আমি ডাবল বন্ডটা একটু এরকম বড় করে দেখালাম যাতে করে এর সঙ্গে যুক্ত এই যে মিথাইলটা, এটাকেও আমি দেখাতে পারি আলাদা করে। দেখো CC বন্ড হয়ে গেল ডাবল বন্ড, তার পাশের যে বন্ড যেটা আর কি CH2 আছে সেটা হয়ে গেল সিঙ্গেল বন্ড, এবং CH2 কার্বনের মাথায় নেগেটিভ চার্জ। তাহলে এই রকম আরও 5খানা 5 মোর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। এবার এই দুটো করার মূল যেটা কারণ, আমরা এর পরে একটু পরেই আমরা স্টেবিলিটি কম্পেয়ার করব। আমরা কার্বোক্যাটায়নের ক্ষেত্রেও যা শিখেছি এখানেও তাই, যে সিস্টেমের সাপেক্ষে যতগুলো আলফা হাইড্রোজেন থাকবে সেই অনুযায়ী ওদের স্টেবিলিটি আমরা বিচার করব।
যার আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি তার হচ্ছে স্টেবিলিটি বেশি। এখন যখন আমরা দেখি যে বিউটুইন এবং আইসোবিউটিন দুজনেরই আলফা হাইড্রোজেনের সংখ্যা একই 6টা, এখানেও 6টা আলফা হাইড্রোজেন আর এখানেও 6টা আলফা হাইড্রোজেন, তখন আলফা হাইড্রোজেন সমান হলেও আমরা কীভাবে এদের স্টেবিলিটি কম্পেয়ার করব? তখন তো শুধু আলফা হাইড্রোজেন দিয়ে হচ্ছে না, কারণ সংখ্যাটা সমান। সেক্ষেত্রে আমরা দেখব যে হাইপার কনজুগেটিভ যে স্ট্রাকচারগুলো তৈরি হলো সেই স্ট্রাকচারগুলোতে আমরা দেখি যে বিউটুইনের ক্ষেত্রে এই যে স্ট্রাকচারটা তৈরি হলো এটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্ব অ্যানায়ন। খুব ভালো করে লক্ষ্য করো, যে কার্বনটার মাথায় নেগেটিভ চার্জ, এই কার্বনটা 2 ডিগ্রি কেন, পাশাপাশি এই পাশে একটা এবং এই পাশে একটা, দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে ওটা সেকেন্ডারি কার্বন। সেকেন্ডারি কার্বনের নেগেটিভ চার্জ মানে সেকেন্ডারি কার্বন আয়ন। আর এখানে এই যে কার্বনের মাথায় কার্বন আয়ন সেটা প্রাইমারি, তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি কার্বন আয়নের মধ্যে কে বেশি স্টেবল? কার্বন আয়নের স্টেবিলিটি 123, 1 ডিগ্রি ইজ মোর স্টেবল। তো যেহেতু 1 ডিগ্রি মোর স্টেবল, হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারগুলো মোর স্টেবল হচ্ছে এবং 6টাই প্রাইমারি, এখানে 6টা স্ট্রাকচার হবে, 6টাই সেকেন্ডারি। তাহলে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারগুলোর স্টেবিলিটি দিয়ে এবার আমরা অ্যালকিনগুলোর স্টেবিলিটি কম্পেয়ার করি। তাহলে আমরা ফাইনালি এখান থেকে একটা সিদ্ধান্তে আসি যে, এটা তোমরা নিচে লিখে রাখো, আমি এখানে জায়গা আছে বলে এইখানে লিখছি। স্টেবিলিটি যদি আমাকে বলা হয় যে বিউট, আমি তো নাম্বারিং করেই দিয়েছি, বিউট টুইনটা 1 নম্বর কম্পাউন্ড আর আইসোবিউটিনটা 2 নম্বর কম্পাউন্ড, তাহলে আমরা বলবো যে স্টেবিলিটি হচ্ছে 2 গ্রেটার দ্যান 1। ঠিক আছে, 2 মানে হচ্ছে আমাদের আইসোবিউটিন। কেন স্টেবিলিটি বেশি? আলফা হাইড্রোজেনের সংখ্যা সমান হওয়া সত্ত্বেও এর স্টেবিলিটি বেশি কেন? কারণ এখান থেকে প্রাপ্ত হাইপার কনজুগেটিভ যে স্ট্রাকচারসগুলো সেইগুলোতে কার্বন আয়ন হচ্ছে প্রাইমারি, প্রাইমারি ইজ মোর স্টেবল দ্যান সেকেন্ডারি, যেটা হচ্ছে 2 বিউটিন থেকে আমরা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে আলফা হাইড্রোজেন কী করে কাউন্ট করতে হবে সেটা একটু দেখে নিই। কোয়েশ্চেনটা হচ্ছে কাউন্ট নাম্বার অফ আলফা হাইড্রোজেন ইন দ্য ফলোয়িংস। প্রথমটা হচ্ছে দেখো, এই যে ডবল বন্ড দেওয়া আছে, ডবল বন্ডের সাপেক্ষে ঠিক পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তাহলে এ পাশেও একটা আলফা কার্বন আছে আর এ পাশেও আর একটা আলফা কার্বন আছে। ঠিক আছে, সি ডবল বন্ড সি যেইটুকু জায়গা জুড়ে আছে সেইটার সাপেক্ষে সেটার সঙ্গে ঠিক সরাসরি কানেক্টেড যে কার্বনগুলো, এদিকে একটা, উপরে একটা আর এদিকে এইটা। তাহলে এবার হাইড্রোজেন, এই যে দুখানা কার্বন, এই যে কার্বনটা দেখা যাচ্ছে দুটো বন্ড আছে এর, তার মানে এখানে আরও দুখানা হাইড্রোজেন আছে। এই কার্বনটাতে একটা বন্ড দেখা যাচ্ছে, তার মানে এই কার্বনটাতে আরও 3টে হাইড্রোজেন রয়েছে। এই কার্বনটাতে উপরেরটাতে একটা, দুটো এবং নিচে একটা, 3টে বন্ড দেখা যাচ্ছে, মানে একটা মাত্র ওখানে হাইড্রোজেন আছে। তা টোটাল হাইড্রোজেন কটা হলো? 3টে, 4টে, এদিকে 2টো, 6টা। তাহলে আমরা বলবো এর আলফা হাইড্রোজেন হচ্ছে 6টা। পরেরটা দেখো, ডবল বন্ডটা যেখানে আছে ওইটাকে ফোকাস করো, এর ডবল বন্ড। তো ডবল বন্ডের সাপেক্ষে ঠিক পাশের কার্বনটা আলফা কার্বন, ঠিক এ পাশেরটাও আলফা কার্বন, তার এ পাশেরটাও আলফা কার্বন এবং এটাও আলফা কার্বন। সি ডবল বন্ড সি এর সঙ্গে সরাসরি কানেক্টেড যে কার্বনগুলো সেগুলোই আলফা কার্বন। তো আবারও হাইড্রোজেন এখানে দুটো, দেখো দুটো বন্ড দেখা যাচ্ছে, তার মানে দুটো হাইড্রোজেন আছে, এখানেও দুটো, এখানে 3টে, এখানে 3টে, এই যে দেখিয়েছি এখানে। তাহলে 3 3 6 7 8 9 10, তাহলে এখানে আলফা হাইড্রোজেন হচ্ছে 10টা। রাইট? পাশেরটা দেখো, সি ডবল বন্ড সি এর সাপেক্ষে এই সরাসরি কানেক্টেড আর এইটা সরাসরি কানেক্টেড, তাহলে আলফা হাইড্রোজেন কটা? 4টে, এখানে দুটো, এই যে দেখানো হয়েছে, আর উপরে দুটো, 4টে। পাশেরটায় দেখো একটা অ্যালকিন আছে, আবার উপরে একটা প্লাস মানে কার্বোক্যাটায়নও আছে। কার্বোক্যাটায়নের সাপেক্ষে এইটা আলফা কার্বন এবং এইটা আলফা কার্বন, দুটো সরাসরি কানেক্টেড। আর অ্যালকিনের সাপেক্ষে এইটা আলফা কার্বন, এটা হচ্ছে অ্যালকিনের সিস্টেম, তাহলে তার সরাসরি কানেক্টেড এটা আলফা কার্বন, সরাসরি কানেক্টেড এইটা আলফা কার্বন, আর সরাসরি কানেক্টেড এই উপরের এটাও আলফা কার্বন। এবার কাউন্ট করতে হবে হাইড্রোজেন, এখানে দুটো, এখানে দুটো, 4টে। এই কার্বনটার 3টে বন্ড দেখা যাচ্ছে, তার মানে একটা হাইড্রোজেন আছে, 5টা, এখানে দুটো, 7টা, আর এদিকে দুটো, 9টা। তাহলে টোটাল আলফা হাইড্রোজেন হচ্ছে 9টা। আমি যদি দেখাতে চাই তাহলে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, আর এইখানে একটা। এটাও দেখো ওই রকমই সিস্টেম, একটা কার্বোক্যাটায়নও আছে, আবার ডাবল বন্ডও আছে। এবারে ডাবল বন্ডের সাপেক্ষে সরাসরি কানেক্টেড এইটা, এইটা, এইটা এবং এইটা, এই 4টে কার্বনেই দুটো দুটো করে হাইড্রোজেন আছে, বুঝতেই পারছো, কারণ প্রত্যেকটা কার্বনে দুটো বন্ড দেখা যাচ্ছে, তার মানে আরও দুটো হাইড্রোজেন রয়েছে। তাহলে 1 2 3 4 8খানা হাইড্রোজেন। আর কার্বোক্যাটায়নের সাপেক্ষে এইটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন এবং এইটাও আলফা কার্বন।
তাহলে এখানেও দুটো দুটো করে হাইড্রোজেন আছে, আর উপরেরটায়, উপরের এই কার্বনটাতে কটা হাইড্রোজেন আছে? তিনটে। একটা বন্ড দেখা যাচ্ছে আর তিনটে হাইড্রোজেন আছে। তাহলে টোটাল কটা হয়ে গেল দেখো, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে টোটাল আলফা হাইড্রোজেন এখানে 15। ঠিক আছে, 6টা দেখো। এই হচ্ছে আমাদের ডবল বন্ডের সিস্টেম। এর সাপেক্ষে এই একটা কার্বন আর এই একটা কার্বন, দুটো আলফা কার্বন। তাহলে আলফা হাইড্রোজেন কটা? এখানে তিনটে, এখানে তিনটে করে হাইড্রোজেন আছে না, 6টা আলফা হাইড্রোজেন টোটাল হয়ে গেল। তারপর একটা দেখো, এইটা ডাবল বন্ড, তাহলে এর সাপেক্ষে এই সরাসরি কানেক্টেড এইটা আর এইটা। তাহলে এখানেও এই কার্বনটারও একটা বন্ড দেখা যাচ্ছে, মানে তিনটে হাইড্রোজেন আছে, আর এই কার্বনটারও একটা বন্ড দেখা যাচ্ছে, মানে আরও তিনটে হাইড্রোজেন আছে, টোটাল 6টা আলফা হাইড্রোজেন। ইনফ্যাক্ট এটা হচ্ছে বিউট 2 ইন 1 2 3 4, এটাও বিউট 2 ইন 1 2 3 4। এটা হচ্ছে বিউট 2 ইনের সিস আইসোমার, এটা ট্রান্স আইসোমার। ট্রান্সে কী হয়, এই যে মিথাইল, এগুলো CH3 মিথাইল, বড় বড় গ্রুপগুলো অপোজিট প্রান্তে থাকে। ডাবল বন্ডের এক পাশে একজন থাকে, অন্য পাশে আর একজন থাকে। আর সিস আইসোমারে দুটো বড় বড় গ্রুপ একই দিকে থাকে। ঠিক আছে, এই যে কার্বনটা দেখা যাচ্ছে না, এই কার্বনটার একটা, দুটো এবং তিনটে বন্ড দেখা যাচ্ছে, মানে এখানে একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে। আর এখানেও তাই, এই কার্বনটার এই দুটো বন্ড দেখা যাচ্ছে, ওদিকে একটা তিনটে, তার মানে ফোর্থ একটা হাইড্রোজেন এখানে আছে, এখানেও একটা আছে। তো হাইড্রোজেনগুলো অপোজিট সাইডে, বড় গ্রুপগুলো অপোজিট সাইডে, তখন আমরা বলবো ট্রান্স, আর একই দিকে হলো সিস। এখানে দেখো এই যে ডাবল বন্ড, তার সাপেক্ষে এইটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন, তিনটে আলফা কার্বন, এই তিনটে তিনটে করে হাইড্রোজেন আছে। তাহলে টোটাল আলফা হাইড্রোজেন হচ্ছে 9টা। তারপরেরটা দেখো, এই যে ডাবল বন্ডের সিস্টেম, তার সাপেক্ষে 4খানা এবার আলফা কার্বন আছে। সুতরাং আলফা হাইড্রোজেন প্রত্যেকটায় 3টে করে, 3 4 12টা। ওটা কত হলো? 9 10 নম্বরে দেখো, এইটা ডাবল বন্ড, তাহলে এর রেসপেক্টে এইটা একটা আলফা কার্বন, এর দিকে এইটা একটা আলফা কার্বন। প্রত্যেকটা আলফা কার্বনে দুটো করে হাইড্রোজেন আছে, কারণ কার্বনগুলোর দুটো বন্ড দেখা যাচ্ছে, তাহলে বাকি দুটো হাইড্রোজেন। তাহলে টোটাল 4টে হাইড্রোজেন হয়ে গেল। আচ্ছা, 10 নম্বরের পরে 14, এই যে 11 নম্বর দেখো। তাহলে এই ডাবল বন্ডের সাপেক্ষে এই একটা আলফা কার্বন আর এই একটা আলফা কার্বন। এখন এই ডাবল বন্ডের সাপেক্ষে এটাও আলফা কার্বন, কিন্তু আমরা এগুলোকে আলফা কার্বন মানে ওইভাবে বলবো না, হাইপার কনজুগেটিভ বলবো না। কেন? কারণ এগুলো তো sp2 কার্বন। আলফা কার্বনটাকে তো sp3 তো হতেই হবে, ওছাড়া তো আর কোনো অপশান নেই। তাহলে sp3 কার্বন এই একটা আর এই একটা। এখন এটা হচ্ছে বিটা কার্বন, তাহলে ওটাকেও ধরবো না। তাহলে আলফা এইচ কটা টোটাল হয়ে গেল? এখানে 3টে, এখানে 2টো, 5টা। ঠিক আছে, তারপর এটা দেখো, এই যে ডাবল বন্ডের সাপেক্ষে এই একটা আলফা কার্বন, এই একটা আলফা কার্বন, আর এই একটা আলফা কার্বন, আবার এই দিকে আর একটা আলফা কার্বন, টোটাল 4টে আলফা কার্বন আছে। তবে স্ট্রাকচারটা অনেকটা এটার মতো, এই ডাবল বন্ডের চারদিকেই কার্বন আছে না, তো এখানেও তাই, দুটো আর এদিকে দুটো। এখন এখানে 3টে আর 3টে 6টা হাইড্রোজেন, আর এ পাশে এটা দুটো আর এটাতে একটা হাইড্রোজেন, কারণ এই কার্বনটার 3টে বন্ড দেখা যাচ্ছে, তার মানে বাকি রইল একটা। তাহলে একটা হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, 3টে, আর এদিকে 3 3 6টা, টোটাল 9খানা হাইড্রোজেন হয়ে গেল। তাহলে আলফা এইচ হয়ে গেল 9টা। এটাই দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, এই ডাবল বন্ডের সাপেক্ষে এইটা হচ্ছে আলফা কার্বন, আবার এই ডাবল বন্ডের সাপেক্ষেও এটা তো আলফা কার্বন আছেই, আবার এটাও আলফা কার্বন। এখন এই যে কার্বনটা, এখানে তো 2খানা হাইড্রোজেন আছে, তাই আমি বললাম যে এই ডাবল বন্ডের সাপেক্ষেও এটা, এই দুটো আলফা হাইড্রোজেন, আবার এই ডাবল বন্ডের সাপেক্ষেও এই দুটো আলফা হাইড্রোজেন। এবার আমি 2 2 4 কিন্তু কাউন্ট করব না। কেন করব না? কারণ হাইড্রোজেন তো দুটোই আছে, 4টে তো নেই। সুতরাং দুটো হাইড্রোজেন এখানে, আর এখানেও দুটো, টোটাল 4টে হয়ে গেল। যেহেতু এখানেও আরও 2খানা হাইড্রোজেন আছে, তাহলে টোটাল আলফা এইচ হয়ে গেল 4টে। আচ্ছা, এবার এই যে 14। এবার দেখো, এই যে ডাবল বন্ড হচ্ছে, এটা ডাবল বন্ডের সাপেক্ষে এই হচ্ছে আলফা কার্বন, ওদিকে একটা, এর নিচে নামলাম, এইখানে একটা, এই একটা, এই একটা, 4টে। এবার এখানে 3টে, এখানে 3টে আলফা হাইড্রোজেন, এই নিচে নামলাম, এইখানটা একটা, এখানে একটা, এখানেও একটা। কারণ হচ্ছে এই কার্বনগুলোর 3টে বন্ড দেখা যাচ্ছে, তো একটাই রইল পরে হাইড্রোজেন। তাহলে একটার একটা দুটো, আর এদিকে 3 3 6টা, তাহলে সব মিলিয়ে হয়ে গেল 8টা
ঠিক আছে। তারপরেরটা দেখো 15 নম্বর, এই হয়ে গেল ডাবল বন্ড। তাহলে ডাবল বন্ডের সাপেক্ষে এই হচ্ছে একটা হাইড্রোজেন এদিকে, এই একটা এদিকে, দুটো, তিনটে, চারটে হাইড্রোজেন বললাম, চারটে কার্বন, এই চারটে হয়ে গেল আলফা কার্বন। এইবার এই কার্বনগুলোতে কটা করে হাইড্রোজেন আছে আমরা দেখে নিই। তাহলে তাহলে এইখানে দুটো, এখানে দুটো, এখানে তিনটে বন্ড দেখা যাচ্ছে, তো একটা হাইড্রোজেন, এখানেও তিনটে বন্ড দেখা যাচ্ছে, মানে একটা হাইড্রোজেন। তাহলে 2 2 4 5 6, তাহলে আলফা হাইড্রোজেন 6টা হয়ে গেল। তারপরটা দেখো, এই হচ্ছে ডাবল বন্ড, তাহলে তার সঙ্গে সরাসরি কানেক্টেড এই একটা কার্বন, এই একটা কার্বন, এইদিকে এই একটা কার্বন, আর এই উপরে এই একটা কার্বন, চারটে কার্বন হচ্ছে সরাসরি কানেক্টেড ডাবল বন্ডের সঙ্গে। এবার হাইড্রোজেন কাউন্ট করি, এখানে তিনটে, এখানে দুটো, 5টা, এখানে দুটো, 7টা, আর এই কার্বনে একটা, তিনটে বন্ড দেখা যাচ্ছে, তো একটাই আছে। তা টোটাল আলফা এইচ হয়ে গেল 7 আর 1 8টা, 17 দেখো, এই ডাবল বন্ডের সাপেক্ষে এই একটা আলফা কার্বন, এই একটা আলফা কার্বন, আর এই ডাবল বন্ডের সাপেক্ষে এই একটা আলফা কার্বন আর এই একটা আলফা কার্বন। ঠিক আছে, তাহলে এবার হাইড্রোজেন কাউন্ট করে নিই, এখানে দুটো, এখানে একটা, তিনটে, ওপরেরটাতেও একটা, চারটে, এখানে দুটো, 6টা, তাহলে আলফা এইচ হচ্ছে 6টা। যদি আমি দেখাতে চাই তাহলে এই হচ্ছে দুটো, এখানে একটা দেখাবে কারণ তিনটে বন্ড দেখা যাচ্ছে, এখানে দুটো দেখাবে, তাহলে 2 2 4 আর 2 6টা। 18 নম্বর দেখো, এই হচ্ছে ডাবল বন্ডের সিস্টেম, তাহলে এই হচ্ছে আলফা কার্বন আর এই হচ্ছে আলফা কার্বন। এবার এই যে কার্বনগুলোকে আমি চিহ্নিত করলাম, এই কার্বনে দেখো চারটে বন্ডই দেখা যাচ্ছে, চারদিকে চারটে বন্ড, এখানেও চারদিকে চারটে বন্ডই দেখা যাচ্ছে, সুতরাং আর কোনো অবশিষ্ট হাইড্রোজেন নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো আলফা এইচ হচ্ছে 0, কোনো হাইড্রোজেন কিন্তু আলফা কার্বনে নেই। আলফা কার্বন আছে কিন্তু সেখানে কোনো হাইড্রোজেন নেই। আচ্ছা, এবার এইখানটা দেখো, এই যদি ডাবল বন্ড হয় তাহলে এই হচ্ছে আলফা কার্বন, এই হচ্ছে আলফা কার্বন, আর ওদিকে এইটা আলফা কার্বন আর এইটা আলফা কার্বন। এবার এই যে আলফা কার্বনটা, এই আলফা কার্বনেও কোনো হাইড্রোজেন নেই কারণ চারটে বন্ড দেখা যাচ্ছে, এই উপরে এই আলফা কার্বনটাতেও চারটে বন্ড দেখা যাচ্ছে, মানে হাইড্রোজেন নেই। কিন্তু এদিককার আলফা হাইড্রোজেনে এদিককার আলফা কার্বনে দুটো আলফা হাইড্রোজেন আছে, আর উপরেরটাতে একটা আছে কারণ তিনটে বন্ড দেখা যাচ্ছে, তো এখানে একটা আছে, এখানে দুটো আছে, আর এদিকে একটাও নেই, তাহলে আলফা টোটাল হয়ে গেল 3টে, দুটো একটা 3টে। আচ্ছা, লাস্ট একটা বাকি রয়ে গেল 20 নম্বর। দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এই যে ডাবল বন্ডটা আছে এর সাপেক্ষে এইটা একটা আলফা কার্বন, কিন্তু এই দিকের এই কার্বনটাকে আমরা কাউন্ট করবো না আলফা কার্বন হিসেবে। কেন? কারণ এটা sp2, কাউন্ট করবো আমরা খালি sp3 কার্বনগুলো। তাহলে এবার এই যে ডাবল বন্ডটা, এর সাপেক্ষে আবার এদিকে এটা একটা sp3, কিন্তু এদিকের এটা আবার sp2, এইটা আবার sp2, তাই এটা কাউন্ট করবো না। তাহলে টোটাল দুখানা sp3 হয়ে গেল, তাহলে এখানেও দুখানা হাইড্রোজেন আর এখানেও দুখানা হাইড্রোজেন, তাহলে টোটাল আলফা এইচ হয়ে গেল 4টে। ঠিক আছে, তাই হয়ে গেল আমাদের আলফা হাইড্রোজেন কাউন্ট করা। তো দেখো কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড নাম্বার অফ আলফা হাইড্রোজেন ইন ইচ অ্যালকিন অ্যান্ড কম্পেয়ার দেয়ার স্টেবিলিটি কম্পেয়ার করতে হলে আলফা হাইড্রোজেন বের করতেই হবে। তো প্রথম এক্সাম্পল দেখি, দেখো CH2 ডাবল বন্ড CH2। এখন এই যে C ডাবল বন্ড C পুরোটাই তো হচ্ছে আমার মানে অ্যালকিন, তাহলে এর সাপেক্ষে তো আর কোনো কার্বন এদিকেও নেই, এরও বাঁ পাশে আর কোনো কার্বন নেই, সুতরাং আলফা কার্বন নেই মানে আলফা হাইড্রোজেনও নেই। কিন্তু এইটাতে এই C ডাবল বন্ড C এর সাপেক্ষে এই একটা আলফা কার্বন আছে, সুতরাং 3টে আলফা হাইড্রোজেন এখানে দেখা যাচ্ছে, তাহলে আলফা হাইড্রোজেন হচ্ছে 3টে, এইখানে আলফা হাইড্রোজেন হচ্ছে, দেখো এইটাই যদি আমার সিস্টেম হয় তাহলে এইটা একটা আলফা কার্বন, এটা একটা আলফা কার্বন, তাহলে 6টা আলফা হাইড্রোজেন। যত নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি তত স্টেবিলিটি বেশি। এবার প্রত্যেকটা এক্সাম্পলেই কী হচ্ছে, প্রথম জন হচ্ছে A, তারপরের জন B, তারপরের জন C, যেখানে 4টে আছে ABCD, যেখানে দুটো আছে, প্রথমটা A পরেরটা B, পরেরটা B, বারবার আমরা এটা লিখছি না। তাহলে প্রথম এক্সাম্পলে আমরা দেখব যে C গ্রেটার দেন B গ্রেটার দেন A, এই হচ্ছে স্টেবিলিটি অর্ডার। ঠিক আছে, আমরা স্টেবিলিটি অর্ডারটা লিখছি খালি। আচ্ছা, এবার এখানটায় দেখো আবারও এইটা হচ্ছে আমার C ডাবল বন্ড Cটা হচ্ছে আমার সিস্টেম, তাহলে এই একটা আলফা কার্বন, এই একটা আলফা কার্বন, তাহলে আলফা হাইড্রোজেন হচ্ছে 6টা। এখানেও দেখো আলফা হাইড্রোজেন হচ্ছে 6টা, এই একটা আলফা কার্বন, এই একটা আলফা কার্বন। তারপরটাতে আবারও এই একটা আলফা কার্বন আর এই একটা আলফা কার্বন, তাহলে 3 3
6টা আবারও আলফা হাইড্রোজেন। আর এইখানে C++ এর সাপেক্ষে এই একটাই হচ্ছে আলফা কার্বন। আলফার পাশে এটা কিন্তু বিটা কার্বন। বিটা কার্বনের হাইড্রোজেন আমরা কাউন্ট করব না। তাহলে আলফা হাইড্রোজেন কটা? দুটো। এই হাইড্রোজেনগুলো কিন্তু আলফা হাইড্রোজেন না, মাথায় রাখবে, কারণ এই হাইড্রোজেনগুলো সরাসরি সিস্টেমের সঙ্গে যুক্ত। সিস্টেমের সঙ্গে যুক্ত সরাসরি হতে হবে কাকে? কার্বনকে, যেটাকে আমরা বলছি আলফা কার্বন। আলফা কার্বনের সঙ্গে যদি হাইড্রোজেন থাকে সেটা আলফা হাইড্রোজেন। যদি ডাবল বন্ডেড কার্বনের সঙ্গে সরাসরি হাইড্রোজেন যুক্ত থাকে সেটা কিন্তু আলফা হাইড্রোজেন না। আলফা কার্বনের হাইড্রোজেন হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে প্রথম কথা হচ্ছে যে এই তিনটার ক্ষেত্রে আলফা হাইড্রোজেনের সংখ্যা সমান এবং চতুর্থটার ক্ষেত্রে সবথেকে কম। তাহলে চতুর্থটা সবথেকে কম স্টেবল, এটা কনফার্ম। তাহলে 4 নম্বর হচ্ছে সবথেকে কম স্টেবল। এবার প্রত্যেকটা কম্পাউন্ডের নাম তোমরা নিশ্চয়ই জানবে আমি আশা করি। এটা হচ্ছে দেখো 1 2 3 4 মানে বিউট-2-ইন। এটা হচ্ছে আইসোবিউটিন, আমরা একটু আগে বললাম। আইউপিএসিনে অবশ্য আলাদা 2-মিথাইল প্রোপিন। নামগুলো আমি আর লিখছি না এখানে, তোমরা চাইলে লিখে নিতে পারো নিচে। এটা হচ্ছে বিউট-2-ইন, কিন্তু বিউট-2-ইন এটা সিস আইসোমার। আমি এখানে আলফা হাইড্রোজেন সংখ্যাটা মুছে নামটা লিখছি এখানে, দেখো সিস বিউট-2-ইন। সিস ট্রান্স তোমরা নিশ্চয়ই পড়েছো কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, একটু নিশ্চয়ই তোমাদের ডাইপোল মোমেন্ট পড়ার সময় বা ডাইপোল মোমেন্ট পড়ার সময় তোমাদের একটু অভিজ্ঞতা হয়েছে যে দুটো বড় বড় গ্রুপ বা দুটো একই টাইপের গ্রুপ যদি ডাবল বন্ডের একই দিকে থাকে তাহলে সেটা সিস। এখানে ডাবল বন্ডেড C++ এর ওপরের দিকে দুটো মিথাইল আছে। আর এই একই কম্পাউন্ডে এই যে এইখানটাতে দেখো C++ এর একদিকে মিথাইল আছে এইদিকে, আর এই কার্বনের উল্টো দিকে ক্রস যদি থাকে তাহলে এটাকে আমরা ট্রান্স বলি। আমি এটাকেও মুছে দিই এখন এখানে আমি লিখব ট্রান্স বিউট-2-ইন। আর এইটা হচ্ছে বিউট-1-ইন, 1 2 3 4 চারটে কার্বন, বিউট-1-ইন লিখেই দিই যখন বলছি। এটা হচ্ছে বিউট-1-ইন আর এইটা হচ্ছে 2-মিথাইল প্রোপিন, যেটাকে আমরা একটু আগে কী নামে চিনলাম? আইসোবিউটিন। আইসোবিউটিন হচ্ছে ওর সাধারণ নাম, 2-মিথাইল প্রোপিন হচ্ছে আইউপিএসি নাম। যাই হোক, এবার এই তিনটের মধ্যে আমরা একটু আগে জানলাম যে যেহেতু আইসোবিউটিন যে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারগুলো দেয় সেগুলো প্রাইমারি কার্বন আয়ন, তাই বেশি স্টেবল। তাহলে সবথেকে বেশি স্টেবল হচ্ছে এটা, কনফার্ম। সবথেকে কম স্টেবল এটা, কনফার্ম। পড়ে থাকলো ট্রান্স বিউট-2-ইন আর সিস বিউট-2-ইন। এবার সিস এবং ট্রান্স আইসোমারের মধ্যে এই ক্ষেত্রে ট্রান্স আইসোমারটা বেশি স্টেবল। কেন বেশি স্টেবল? কারণ এই যে সিস আইসোমারে দুখানা মিথাইল গ্রুপ ডাবল বন্ডের একই দিকে আছে। একই দিকে থাকাতে দুটো মিথাইল গ্রুপের মধ্যে, মিথাইল মানে কার্বন, তার সঙ্গে টেট্রাহেড্রালি 3টে হাইড্রোজেন 3 দিকে রয়েছে। এবার এই কার্বনের সঙ্গে যুক্ত যে 3টে হাইড্রোজেন, তাদের মধ্যে যে কোনো একটার সঙ্গে এই কার্বনের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেন, তাদের সঙ্গে স্টেরিক হিন্ড্রেন্স হয়, জায়গার অভাব হয়। আমরা এর আগে রেজোনেন্স পড়তে গিয়ে স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স পড়িয়েছিলাম, সেইখানে আমরা ব্যাপারটা একটু আলোচনা করেছিলাম। তো এক্ষেত্রেও কী হয়, যেহেতু বন্ডগুলো রোটেট করে, তো রোটেট করতে গিয়ে এদের একটু প্রবলেম হয়। কেন? ওখানে জায়গা কম আর গ্রুপের সাইজ বড় বড়। উল্টো দিকে দুটো হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সাইজ হচ্ছে সব থেকে কম, তাই এদের যতটুকু জায়গা এই দুটো হাইড্রোজেনের মাঝখানে এখানে থাকে সেটা হচ্ছে এনাফ, সমস্যা নেই। কিন্তু এখানে যেহেতু স্টেরিক হিন্ড্রেন্স হয়, তাই জন্য স্টেরিক হিন্ড্রেন্সের জন্য সিস্টেমের স্টেবিলিটি কমে যায়, মানে সিস্টেমের এনার্জি বেড়ে যায়। কিন্তু ট্রান্স আইসোমারে দুটো মিথাইল গ্রুপ পরস্পর বিপরীত দিকে আছে, সুতরাং ওদের মধ্যে ধাক্কাধাক্কি হওয়ার কোনো চান্স নেই, তাই স্টেরিক হিন্ড্রেন্স নেই, সুতরাং স্টেবিলিটি বেশি। তাহলে ওভারঅল আমরা কি অর্ডার পেলাম? সবথেকে বেশি হচ্ছে এইটা আইসোবিউটিন, মানে বি হচ্ছে আমাদের সবথেকে বেশি স্টেবল, বি এর পরে হচ্ছে সি এর পরে এ, আর ফাইনালি ডি হচ্ছে সবথেকে কম স্টেবল। বোঝানো গেল? খুব ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখতে হবে। যেহেতু এখানে তিনটেতেই আলফা হাইড্রোজেন সমান, তো এইখানে কিন্তু এইভাবে এদেরকে আমরা ডিস্টিংগুইশ করি। তারপরে দেখো 3 নম্বরটা, একটা দুটো তিনটে আছে, তাহলে এ বি সি। এবার এই যে ডাবল বন্ডেড সিস্টেমের সাপেক্ষে এইটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন, এই আলফা কার্বনে দুটো হাইড্রোজেন আছে, কারণ দুটো বন্ড দেখা যাচ্ছে আগে থেকে। এখানেও তাই দুটো বন্ড দেখা যাচ্ছে, তার মানে দুটো হাইড্রোজেন আছে। কার্বনের ভ্যালেন্সি 4, এটা সবসময় মেনটেন করতে হবে যদি নিউট্রাল কার্বন অ্যাটম হয়। তাহলে দুটো 4টে আলফা হাইড্রোজেন। আমি এদিকটা একটু মুছে নিই, তাহলে সুবিধা হবে। তো দেখো এটার ক্ষেত্রে আলফা হাইড্রোজেন হচ্ছে 4, এখানে আলফা হাইড্রোজেন এটা
তো এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন। ইনফ্যাক্ট এই ডাবল বন্ডের সাপেক্ষে এইটাও একটা আলফা কার্বন এবং এইটাও একটা আলফা কার্বন। তাহলে এই কার্বনের একটা বন্ড দেখা যাচ্ছে, মানে আরও তিনটে বন্ড আছে, তিনটে হাইড্রোজেন আছে, ঠিক আছে? তো তিনটে ছটা, সাতটা, আটটা, নটা, 10টা আলফা হাইড্রোজেন হচ্ছে 10টা। এখানটাতে এইটা আলফা হাইড্রোজেন, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন এবং এইটা আলফা কার্বন। তাহলে এখানে দুটো, চারটে হাইড্রোজেন, এখানে তিনটে, তাহলে টোটাল 7টা হয়ে গেল স্টেবিলিটি অর্ডার 10, 7, 4, তার মানে বি, সি, ফাইনালি এ। তারপর এটা দেখো, এই যে ডাবল বন্ডের সাপেক্ষে এই একটাই কার্বন আছে, আলফা কার্বন। এখানে কটা হাইড্রোজেন? 3টে হাইড্রোজেন, কারণ এটা মিথাইল। কার্বনের একটা বন্ড দেখা যাচ্ছে, মানে আরও 3টে হাইড্রোজেন আছে, তাহলে আলফা হাইড্রোজেন হচ্ছে 3টে। এখানে ডাবল বন্ডের সাপেক্ষে এই একটা আলফা কার্বন, এই একটা আলফা কার্বন, তাহলে এখানে 3টে 6টা আলফা হাইড্রোজেন। এটা কিন্তু ইনফ্যাক্ট আইসোবিউটিন, যেটা আমরা এর আগে করলাম সেটাই। আর এটা হচ্ছে ট্রান্সবিউটুইন, ঠিক আছে? আমরা এটাকে এরকমভাবে যে লিখছি ব্যাপারটাকে, তার মানে হচ্ছে, এবার এই যে কার্বনটা দেখো, বা এই যে কার্বনটা, এই কার্বনটার সাপেক্ষে একটা, দুটো, 3টে বন্ড দেখা যাচ্ছে, তার মানে আরও একটা বন্ড একটা আছে হাইড্রোজেন, তো সেটা হচ্ছে এই হাইড্রোজেন, আর এরও একটা এখানে হাইড্রোজেন আছে। এবার খুব ভালো করে লক্ষ্য করো, এই ডাবল বন্ডের সাপেক্ষে এই বড় গ্রুপগুলো মানে মিথাইলগুলো অপোজিট পজিশনে, উল্টো দিকে ডাইরেকশন, সুতরাং এটা ট্রান্স আইসোমার, তাহলে এটা ট্রান্সবিউটুইন। তো যাই হোক, তাহলে এখানেও দেখো 3 এবং 3 আলফা হাইড্রোজেন হবে 6টা। আমরা অলরেডি জানি বিউটুইনের থেকে আইসোবিউটিন বেশি স্টেবল, কেন? প্রাইমারি কার্বন আয়ন তৈরি করে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারে। তাহলে বি, আবারও, তারপরে সি, তারপরে এ, ঠিক আছে? বি, সি অ্যান্ড দেন এ। 5একটা দেখো, এই যে আমার ডাবল বন্ড সিস্টেম, তার সাপেক্ষে এই একটা আলফা কার্বন আর এই একটা আলফা কার্বন। তো এখানে 3টে হাইড্রোজেন আর এখানে 2টো হাইড্রোজেন, কারণ এই কার্বনের 2টো বন্ড দেখা যাচ্ছে, তো তার মানে আরও 2টো হাইড্রোজেন আছে। তাহলে এর আলফা হাইড্রোজেন হচ্ছে 3 আর 2 5খানা। আর এর ক্ষেত্রে এই হচ্ছে ডাবল বন্ডেড সিস্টেম, তাহলে এই প্রথম যে কার্বনটা সেটা হচ্ছে আলফা কার্বন, তাহলে এখানে আলফা হাইড্রোজেন কটা? 2টো আছে, 2টো বন্ড দুদিকে দেখা যাচ্ছে, মানে 2টো হাইড্রোজেন আছে, তাহলে এ অবশ্যই বেশি স্টেবল দেন বি। 6টা দেখো, এই হচ্ছে ডাবল বন্ডেড সিস্টেম, তাহলে এর সাপেক্ষে এই হচ্ছে প্রথম আলফা কার্বন, এই দিকে এইটা আলফা কার্বন আর এইটা আলফা কার্বন, 3টে আলফা কার্বন, তাহলে 2 আর 2 4 আর 3 7খানা আলফা হাইড্রোজেন। এটা হচ্ছে এক্স্যাক্টলি এই স্ট্রাকচারটাই, এই যে, না সরি এটা না, এইটা 7টা। আর এখানটা দেখো, এইটা হচ্ছে ডাবল বন্ডেড সিস্টেম, তাহলে এর সাপেক্ষে এই দিকে নামলাম, এই প্রথম কার্বন, এটা আলফা, আর এই দিকে এইটা হচ্ছে আলফা, তাহলে এখানে 2খানা হাইড্রোজেন আছে আর এখানে 2খানা হাইড্রোজেন আছে, তাহলে টোটাল আলফা হাইড্রোজেন এখানে হচ্ছে 4টে, তাহলে 7 আর 4, তাহলে এখানেও এ গ্রেটার দেন বি। আর ফাইনালি এই ডাবল বন্ড সিস্টেমের সাপেক্ষে এইটা হচ্ছে আলফা কার্বন, তাহলে আলফা হাইড্রোজেন এখানে কটা আছে? 2টো, তাই না? 2টো হাইড্রোজেন দেখা যাচ্ছে, মানে 2টো বন্ড দেখা যাচ্ছে, সুতরাং 2টো হাইড্রোজেন আছে। আর এর সাপেক্ষে এইটা একটা আলফা হাইড্রোজেন আর এইটা একটা আলফা, এটা একটা আলফা কার্বন এবং এটা একটা আলফা কার্বন, তাহলে এখানে 3টে হাইড্রোজেন আছে আর এখানটায় 2টো হাইড্রোজেন আছে, 3 আর 2 5, তাহলে এখানে যদি আলফা হাইড্রোজেন 5টা হয়, তাহলে এখানে এ লেস দেন বি বা বি গ্রেটার দেন এ, যা লিখবে। পরবর্তী এক্সাম্পল দেখো, 8 নম্বরে এই যে ডাবল বন্ডেড সিস্টেম, তার সাপেক্ষে এই একটা আলফা কার্বন, এই একটা আলফা কার্বন এবং এই একটা আলফা কার্বন, তাহলে আলফা হাইড্রোজেন 2টো, 4টে আর এখানে 3টে, 7টা। আর এখানে এই ডাবল বন্ডেড সিস্টেমের সাপেক্ষে এইটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন, তাহলে 2টো, আর এখানে দেখো 3টে বন্ড দেখা যাচ্ছে, মানে হাইড্রোজেন কটা আছে? একটা, তাহলে 2টো আর একটা, 3টে আলফা হাইড্রোজেন, সুতরাং এ গ্রেটার দেন বি, ঠিক আছে? পরেরটা দেখো, আলফা কার্বন এখানে 4টে, এইটা হচ্ছে আমাদের ডাবল বন্ডেড সিস্টেম, তাহলে আলফা কার্বন এই একটা, 2টো, 3টে এবং 4টে, তাহলে 3 আর 3 6, 7 8 9 10, 10খানা আলফা হাইড্রোজেন। এর সাপেক্ষে এই একটা আলফা হাইড্রোজেন, এই একটা এই 2টো আলফা কার্বন, তাহলে এখানে 2টো, এখানে 2টো, টোটাল 4টে আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে? এর সাপেক্ষে, তাহলে আবারও এ গ্রেটার দেন পি। পরেরটা দেখো, এই হচ্ছে ডাবল বন্ডেড সিস্টেম, এবার এর সঙ্গে সরাসরি যুক্ত যে কার্বন, এই একটা, এদিকে এই একটা, 4টে, প্রত্যেকটায় 2টো করে হাইড্রোজেন আছে, তাহলে টোটাল আলফা হাইড্রোজেন কটা? 8টা। এখানে এই ডাবল বন্ড এর সাপেক্ষে এই একটা আলফা কার্বন এবং এই একটা,
প্রত্যেকটাতে দুটো করে, টোটাল 4টে আলফা হাইড্রোজেন। এখানে এই ডাবল বন্ডের সাপেক্ষে এইটা একটা আলফা কার্বন, এইটা একটা আলফা কার্বন এবং এইটা একটা আলফা কার্বন। এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, 4টে। আর এইটাতে 3টে বন্ড দেখা যাচ্ছে অলরেডি, একটা, দুটো আর উপর একটা 3টে। তাহলে ফোর্থ একটা বন্ড থেকে গেল, সেটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে একটা হাইড্রোজেন, তাহলে দুটো, 4টে আর একটা 5টা আলফা হাইড্রোজেন, 5টা। তাহলে স্টেবিলিটি অর্ডার এ সি বি। ঠিক আছে, সব থেকে বেশি হচ্ছে কোথায় লিখব, এটার 10 নম্বরেরটা আমি উপরে লিখছি, এ, তারপর সি, তারপর বি, রাইট। 11টা দেখো, ডাবল বন্ডের সাপেক্ষে ডাবল বন্ড, এর সাপেক্ষে এই একটা আলফা কার্বন, এই একটা আলফা কার্বন, এই একটা আলফা কার্বন। তাহলে দুটো 4টে আর এখানে 3টে, টোটাল 7টা আলফা হাইড্রোজেন, তাই তো। আর এখানটায় এই একটাই মাত্র আলফা কার্বন, যেটার সঙ্গে 3টে বন্ড দেখা যাচ্ছে, তো একটাই মাত্র, তার মানে আলফা হাইড্রোজেন আছে। তাহলে অবশ্যই এ গ্রেটার দ্যান বি। 12টা, এটা হচ্ছে দেখো আমরা এক্ষুনি করলাম মনে হচ্ছে, এই যে এটা সেম 10খানা আলফা হাইড্রোজেন, কারণ একটা, দুটো, 3টে, 4টে আলফা কার্বন, 2 2 4 আর এদিকে 6, 10টা। এখানে দেখো এই সিস্টেমের সাপেক্ষে এই হচ্ছে একটা আলফা কার্বন আর এই হচ্ছে একটা আলফা কার্বন, দুটো আলফা কার্বন। তো এখানে দুটো হাইড্রোজেন আছে আর এখানে 3টে বন্ড দেখা যাচ্ছে, মানে একটা হাইড্রোজেন আছে। তাহলে টোটাল আলফা এইচ হচ্ছে এখানে 3টে। তাহলে আবারও এ গ্রেটার দেন বি। ঠিক আছে, পরেরগুলো দেখো। এই ডাবল বন্ডের সাপেক্ষে আমরা বুঝতে পারছি যে এইটা একটা আলফা কার্বন, এটা একটা আলফা কার্বন, দুটো sp3 আলফা কার্বন এবং দুটোতে 3টে করে, টোটাল 6টা আলফা হাইড্রোজেন আছে। পাশেরটাতে এইটা আলফা কার্বন এবং এটা আলফা কার্বন। এবার দুটো বন্ড যেহেতু দেখা যাচ্ছে, তাহলে এখানে আর 2খানা হাইড্রোজেন আছে, এখানেও তাই। তাই টোটাল আলফা এইচ হচ্ছে কটা, 4টে। তাহলে অবশ্যই এ গ্রেটার দেন বি। তারপরেরটা দেখো, এইটা এবং এইটা দুটো আলফা কার্বন, এখানে একটা, দুটো, 3টে আলফা কার্বন। তাহলে 2 2 4টে আলফা হাইড্রোজেন আর এখানে 2 2 4, ওদিকে 3, 7টা। তাহলে এখানে 4টে আলফা হাইড্রোজেন, এখানে 7টা। তাহলে এ লেস দেন বি। ঠিক আছে, 15 থেকে 18 এই 4টে একটু অন্য রকম মানে আমরা দেখব যে 15 থেকে 18 সবগুলোতেই কি দেখব, যে কটা এখানে কম্পেয়ার করতে দেওয়া হয়েছে সেখানে কি বলবো, নাম্বার অফ আলফা হাইড্রোজেন অর্থাৎ হাইপার কনজুগেশন, এইটার বদলে অন্য আরও বেশি কিছু ডমিনেটিং ফ্যাক্টর আছে, যেইগুলো ফাইনালি এদের স্টেবিলিটি অর্ডারকে করবে, ডিফাইন করবে। আমি এইটা একটু মুছে নিই এই দিকটাতে, তাহলে আমার একটু বোঝাতে সুবিধা হবে। প্রথমে দেখো 15 নম্বরেরটা। এখন আমরা যদি এমনি দেখি যে নাম্বার অফ আলফা কার্বন, তাহলে এর সাপেক্ষে এইটা হচ্ছে আলফা কার্বন। ঠিক আছে, এই সিস্টেমের সাপেক্ষে এইটা আলফা কার্বন, sp3 কার্বন একটাই আছে, এখানেও একটাই আছে। তো এখানে দুটো হচ্ছে তোমার দুটো আলফা হাইড্রোজেন, এখানে এটার সঙ্গে 3টে আলফা হাইড্রোজেন। তাহলে নাম্বার অফ আলফা হাইড্রোজেনের বেসিসে এটার বেশি স্টেবল হওয়ার কথা। বাস্তবে এটাই বেশি স্টেবল হয়, কিন্তু এখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেনটা ফ্যাক্টর না এটার স্টেবিলিটির পেছনে, ফ্যাক্টর হচ্ছে রেজোনেন্স। ঠিক আছে, দেখো এই যে সিস্টেমটা আমি এখানে আঁকলাম, প্রথম কম্পাউন্ডটা আমি দেখছি পাই সিগমা পাই, মানে রেজোনেন্স হচ্ছে। কিন্তু এখানে পাই সিগমা সিগমা পাই, মানে রেজোনেন্সটা নেই। যখন এরকম পাই সিগমা পাই, মানে দুটো পাই বন্ড মাঝখানে একটা সিগমা বন্ড থাকে, আমরা জানি এদেরকে কী বলা হয়, কনজুগেটেড সিস্টেম। ঠিক আছে, কনজুগেটেড সিস্টেম বা কনজুগেটেড পাই বন্ডস আমরা বলবো। ঠিক আছে, বা আরও প্রিসাইসলি বলতে গেলে যেহেতু 2খানা ডাবল বন্ড আছে, এদেরকে ডাই ইন বলা হয় আমরা জানি। তাহলে আমরা এটাকে কনজুগেটেড ডাই ইন বলতে পারি। আর যেটা এরকম, এখানে দুটো ডাবল বন্ডের মধ্যে কোনো কনজুগেশন নেই, আমরা এইগুলোকে বলি আইসোলেটেড মানে বিচ্ছিন্ন, আইসোলেটেড ডাই ইন। অবশ্যই যেখানে কনজুগেশন আছে সেটা বেশি স্টেবল হবে। যদিও আমরা দেখছি যে আলফা হাইড্রোজেনের সাপেক্ষেও এটা বেশি স্টেবল হচ্ছে স্টিল। আমরা আগে বলেছিলাম যে যখন কোনো ডমিনেটিং ফ্যাক্টর কোনটা সেইটাকে আমাকে আগে চুজ করতে হবে। আমরা বলেছিলাম যে ইনডাকটিভ এফেক্ট সবথেকে কম ডমিনেটিং ফ্যাক্টর, তার থেকে বেশি ডমিনেটিং হচ্ছে হাইপার কনজুগেশন, তার থেকেও বেশি ডমিনেটিং হচ্ছে রেজোনেন্স।
তাহলে যখন রেজোনেন্স দিয়ে কোনো দুটো সিস্টেমের মধ্যে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে তখন আমি আর হাইপার কনজুগেশন বা ইন্ডাকটিভ ওইসব জায়গায় যাব না। সব থেকে বেশি ডমিনেটিং ফ্যাক্টর যেটা সেইটাকে আগে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এক্ষেত্রে রেজোনেন্স হচ্ছে বেশি ডমিনেটিং ফ্যাক্টর। তাহলে এই যে এ গ্রেটার দেন বি হলো, স্টেবিলিটি অর্ডার এ থেকে বি এর বেশি, বি এর থেকে এ এর বেশি হলো, তার কারণ হচ্ছে কনজুগেশন, রেজোনেন্স, নট হাইপার কনজুগেশন। ঠিক আছে, 16 নম্বরটা দেখো। 16 নম্বরটা আমরা এটা এখন আমি তোমাকে জাস্ট এমনি একটা ইনফরমেশন হিসেবে বলছি, বোঝাতে এখন পারবো না। হাইপার কনজুগেশন শেষ হলে আমরা এই টপিকে আলোচনা করব। সেটা হচ্ছে এই বেনজিন, আমরা জানি এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ডের ডেফিনিশন কি সেটাও আমি এখন বলছি না। পাশের যে কম্পাউন্ডটা আছে এটা হচ্ছে একটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যারোমেটিক কম্পাউন্ড সবসময় অ্যান্টি অ্যারোমেটিকদের থেকে অনেক বেশি স্টেবল হয়। ইনফ্যাক্ট অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো খুবই কম স্টেবল হয়, ঠিক আছে, খুব হাইলি রিঅ্যাক্টিভ হয় এরা। তো এই যে এ গ্রেটার দ্যান বি হলো, মানে বেনজিন গ্রেটার দ্যান এই কম্পাউন্ড হলো, যে তার কারণ হচ্ছে এখানে অ্যারোমেটিসিটি। আমরা এখানে হাইপার কনজুগেশন নিয়ে আলোচনাই করব না, অ্যারোমেটিসিটি দিয়ে আমরা আলোচনা মানে ডিফারেন্সিয়েট করব। তারপরেরটা দেখো, দেখতে পাচ্ছি প্রত্যেকটা একটা করে ডাবল বন্ড আছে। এবার যে ক্ষেত্রে শুধুই মাত্র এখানে দেখতে পাচ্ছি, দেখো এটা একটা সিম্পল অ্যালকিন আর কি, মানে আমরা যদি নাম্বারিং করি তাহলে 1 2 3 4 মানে 2 মিথাইল বিউটিন, আর এটা হচ্ছে শুধুমাত্র বিউট টুইন, 2 মিথাইল বিউট টুইন, আর এটা শুধু বিউট টুইন। এবার এইটাতে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 এবং 3টে আলফা কার্বন আছে। তাহলে 3 3 6 আর এখানে 3, তার মানে টোটাল 9টা আলফা হাইড্রোজেন আছে। আর এখানে 3টে আর 3টে মানে আলফা হাইড্রোজেন হচ্ছে 6টা। আমরা এই দুটোকে হাইপার কনজুগেশন দিয়ে আলাদা করব। 9টা আলফা হাইড্রোজেন বেশি স্টেবল, 6টা কম স্টেবল। কিন্তু এই যে পাশের যেটা অ্যালকিন, আমরা যদি এখানে দেখতে যাই তাহলে এইটা একটা আলফা কার্বন, এইটা একটা আলফা কার্বন। হাইপার কনজুগেশন যদি দেখতে যাই তাহলে 6টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার তৈরি হবে। কিন্তু এটা আবার এটার থেকেও বেশি স্টেবল। কেন? আবারও রেজোনেন্স, বা আমরা প্রিসাইসলি বলবো প্লাস এম এফেক্ট। ঠিক আছে, পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা লোন পেয়ার যখন, তখন এখানে রেজোনেন্স তো হবেই। আর রেজোনেন্স হচ্ছে বেশি ডমিনেটিং ফ্যাক্টর দেন হাইপার কনজুগেশন। তো যদিও হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন অ্যাটমের সংখ্যা এখানে বেশি, স্টিল রেজোনেন্স যেহেতু ডমিনেটিং ফ্যাক্টর, তাহলে রেজোনেন্সের যেহেতু এখানে কাজ করছে তাই এটা বেশি স্টেবল হবে। তাহলে এই 17-র আনসার হবে সবথেকে বেশি স্টেবল এ, তারপরে বি, আর ফাইনালি সি। ঠিক আছে, লাস্ট অ্যানথ্রাসিন, এটার নাম অ্যানথ্রাসিন, এটার নাম ফিন্যান্থ্রিন। এবার অ্যানথ্রাসিন আর ফিন্যান্থ্রিন এগুলো পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন। আমরা আগে বলেছিলাম যে যখনই আমরা দেখব যে এরকম অনেকগুলো বেনজিন রিংয়ের মতন হচ্ছে, সেখানে কটা বেনজিনয়েড রিং আছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। মানে কটা রিংকে দেখতে এক্স্যাক্টলি এরকম বেনজিনের মতন, মানে অল্টারনেট সিঙ্গেল ডাবল বন্ড আছে রিংয়ের মধ্যে। আমরা দেখব যে এখানে এই রিংটা এবং এই রিংটা বেনজিনয়েড। কেন? এই যে বেনজিনের মতন দেখতে, আর এই ডাবল বন্ডটা এখানে লেখাও যা আর এখানে লেখাও একই, তাহলে সেকেন্ড রিংটাও বেনজিনের মতন দেখতে হয়ে গেল। কিন্তু থার্ড রিংটা কোনো মতেই বেনজিনের মতন দেখতে হবে না। মানে বেনজিনের মতন দেখতে হলে এইখানে একটা ডাবল বন্ড হওয়ার কথা, কিন্তু সেটা তো হবে না, কারণ তাহলে তো কার্বনের ভ্যালেন্সি অনেক বেড়ে যাবে, মানে সেটা সম্ভব নয় আর কি। তাহলে দুটো রিং এখানে বেনজিনয়েড, মানে বেনজিনের মতন দেখতে, আর এখানে 3টে রিংই তাই। দেখো এটা তো অবশ্যই বোঝা যাচ্ছে, এটাও তাই, কারণ ডাবল বন্ডটাকে আমরা এখানকার বদলে এখানেও দিতে পারি। আর ওপরের রিংটাও তাই, এই ডাবল বন্ডটাকে আমরা এখানকার বদলে এখানেও রাখতে পারি, একই ব্যাপার। তাহলে ওপরের রিংটাকে বেনজিনের মতন লাগছে, মানে 3টে রিংই ওখানে বেনজিনয়েড, সুতরাং ওর স্টেবিলিটি অনেক বেশি। আমরা বলবো বি ইজ গ্রেটার দেন এ। এখানে হাইপার কনজুগেশন কোনো মতেই কোনো ফ্যাক্টর নয়। এরপর আমরা ফ্রি রেডিক্যালগুলোর হাইপার কনজুগেশন নিয়ে আলোচনা করব। দেখো ফ্রি রেডিক্যাল মানে 7 ইলেকট্রন সিস্টেম, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, কার্বোক্যাটায়নগুলোর মতোই। কার্বোক্যাটায়নগুলোতে 6টা ইলেকট্রন থাকে, একটা পি অরবিটাল ভেকেন্ট থাকে। আর র্যাডিক্যালগুলোতে কার্বনের একটা পি অরবিটাল ভেকেন্ট থাকে না, একটা অড ইলেকট্রন থাকে। তো 6টা বা 7টা যাই হোক না কেন, দুজনেই হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রনের ঘাটতি আছে। কেন? তাদের অক্টেট ফিল আপ হয়নি। তাহলে যে যে কন্ডিশনে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পায়, সেই একই কন্ডিশনে ফ্রি র্যাডিক্যালগুলোও স্টেবিলিটি পাবে। তাহলে ফ্রি র্যাডিক্যালগুলোর ক্ষেত্রেও আমরা আলফা হাইড্রোজেন কাউন্ট করব, ওটাই একমাত্র ফ্যাক্টর যতক্ষণ আমরা হাইপার কনজুগেশনের মধ্যে আছি। তাহলে আলফা হাইড্রোজেন যার বেশি হবে সেই রেডিক্যাল তত বেশি স্টেবল হবে। যদি হাইপার কনজুগেশন দিয়ে ডিসাইড করা না যায় তাহলে আমরা যাব ইন্ডাকটিভ এফেক্টে, ঠিক আছে। আর যদি রেজোনেন্স আসে সেটা তো আলাদা কথা। আমরা এখানে যে কটা এক্সাম্পল এখন নিয়েছি সেখানে কোনো রেজোনেন্সের ব্যাপার নেই, শুধু হাইপার কনজুগেশন, আর 2-1টা কেসে হাইপার কনজুগেশন দিয়ে ডিসাইড করা যাবে না, তখন ইন্ডাকটিভ ইফেক্ট।
আচ্ছা, এইবার এই কটা এক্সাম্পল মাত্র আমি করাচ্ছি। এখন আগের ভিডিওতে আমি যে কার্বোক্যাটায়নের যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম স্টেবিলিটি কম্প্যারিজনের, প্রত্যেকটা এক্সাম্পলে তোমরা যে যে জায়গায় তোমার সি এর মাথায় প্লাস সাইন আছে সেই জায়গায় সি এর মাথায় তুমি যদি ডট বসিয়ে দাও, তাহলেই ওই সবকটা এক্সাম্পল তুমি আবারও কার্বোক্যাটায়নের বদলে তুমি তাদেরকে বানিয়ে দিলে ফ্রি র্যাডিক্যাল, এবং তুমি একইভাবে কম্পেয়ার করতে পারবে এবং একই রেজাল্ট আসবে। সুতরাং ওই যে কার্বোক্যাটায়নের যে এক্সাম্পলসগুলো যেগুলো আমরা আগের দিন সলভ করেছি স্টেবিলিটি কম্পেয়ার করার সময়, সেই একই এক্সাম্পলস কিন্তু ফ্রি র্যাডিক্যাল হিসেবেও আমরা করতে পারি। সুতরাং এই কটা এক্সাম্পল এর সঙ্গে তুমি আগের দিনের ওই এক্সাম্পলগুলোকেও যোগ করে দিতে পারো সি প্লাসটাকে সি ডট বানিয়ে, তাহলেই অনেক এক্সাম্পলস হয়ে যাবে। আপাতত আমরা আজকে এই কটা এক্সাম্পল সলভ করব। তো দেখো, প্রথমে যে কার্বনের মাথায় ডট, ঠিক তার পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন। এখানে যে কার্বনের মাথায় ডট, তার পাশে কোনো কার্বন নেই, আলফা কার্বন নেই। আলফা কার্বন নেই মানে আলফা হাইড্রোজেন 0। এখানে 3টে আমরা দেখতে পাচ্ছি আলফা হাইড্রোজেন। এখানে এটা আলফা কার্বন, তো 2টো আলফা হাইড্রোজেন। এখানে দুদিকে আলফা কার্বন, তো 6টা আলফা হাইড্রোজেন। এখানে 3 দিকে 1টা 2টো অ্যান্ড 3টে, তাহলে 9টা আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেনের সংখ্যা অনুযায়ী স্টেবিলিটি, তাহলে এটা যদি এ বি সি ডি এবং ই হয়, তাহলে ই সব থেকে বেশি স্টেবল, তারপর ডি, ডি এর পরে এ, তারপর সি, আর বিতে একটাও আলফা ইচ নেই, তো বি হচ্ছে সব থেকে কম স্টেবল। আচ্ছা, এবার দেখো আমরা অন্যভাবেও করতে পারতাম এদের স্টেবিলিটি, যেমনটা কার্বোক্যাটায়নের ক্ষেত্রে হয় 321, 3 ডিগ্রি সব থেকে বেশি স্টেবল, তো এটা 3 ডিগ্রি, এটা টারশিয়ারি, এটা সেকেন্ডারি, এটা প্রাইমারি, এটাও প্রাইমারি। তাহলে এ এবং কোথায় গেল, এই যে সি, এ বি সি, এ এবং সি দুজনেই প্রাইমারি। এবার দুজনের মধ্যে আমরা কী করে ডিস্টিংগুইশ করলাম, যার আলফা হাইড্রোজেন বেশি সেটা বেশি স্টেবল, তাই এটা আগে চলে এসছে সি এর আগে। টারশিয়ারি সব থেকে বেশি স্টেবল, তারপর সেকেন্ডারি, তারপরে প্রাইমারি উইথ মোর নাম্বার অফ আলফা এইচ, তারপরে প্রাইমারি উইথ লেস নাম্বার অফ আলফা এইচ, এবং লাস্ট হচ্ছে মিথাইল। এইভাবে আমরা দেখতে পারি। যেমনটা আমরা পরেরটা তো দেখতে পারি যে এটা টারশিয়ারি, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। তাহলে আমরা এই কেসটা বলতে পারি যে টারশিয়ারি, তারপরে সেকেন্ডারি, আর লাস্ট হচ্ছে প্রাইমারি। এবার আলফা এইচও কাউন্ট করতে পারি, একই আনসার বেরোবে। দেখো এখানে আলফা এইচ কটা আছে, এইখানে 1টা 2টো 3টে আলফা হাইড্রোজেন, তাহলে 9টা আলফা এইচ। অন্য কালি দিয়ে লিখি একটু, এখানে আলফা এইচ হচ্ছে 9টা, এখানে আলফা এইচ হচ্ছে, দেখো এই কার্বনটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, তো এখানে একটাই হাইড্রোজেন আছে, 3টে কার্বন দেখা যাচ্ছে মানে একটা হাইড্রোজেন, তো একটা আলফা হাইড্রোজেন। আর এখানে এইটা আলফা আর এইটাও আলফা, তাহলে আলফা এইচ হচ্ছে এখানে কটা, 3টে, এখানে একটা, 4টে, তাহলে 9 4 1, ঠিক আছে। টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, তিনেরটাও একই রকম, জাস্ট এইটারই মানে অন্য একটা রূপ। তো এখানে এটা হচ্ছে তোমার র্যাডিক্যাল, তাহলে এটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন, তাহলে 2টো 4টে আর 3টে 7টা আলফা এইচ। আলফা এইচ হচ্ছে 7টা। এখানে দেখো এইটা আলফা কার্বন আর এইটা আলফা কার্বন, তাহলে 2টো আর এখানে একটা, আলফা এইচ হচ্ছে 3টে, আর এখানে আলফা এইচ একটা, কারণ এইটা হচ্ছে একমাত্র আলফা কার্বন। তাহলে 7 3 1, তার মানে এ বি সি। এবার দেখো তুমি, এটা হচ্ছে টারশিয়ারি ফ্রি র্যাডিক্যাল, এটা সেকেন্ডারি ফ্রি র্যাডিক্যাল, এটা প্রাইমারি ফ্রি র্যাডিক্যাল, তাহলে একই হলো অর্ডার। আবারও এটা সেকেন্ডারি, এটা প্রাইমারি। এবার আলফা হাইড্রোজেন তোমরা কাউন্ট করো, আমি খালি বলছি এ গ্রেটার দেন বি, সেকেন্ডারি গ্রেটার দেন প্রাইমারি, 321 হচ্ছে অর্ডার। আবার এই দুটো দেখো, এটা আলফা কার্বন, এটাও আলফা কার্বন, 3টে করে আলফা হাইড্রোজেন বা আলফা ডয়টেরিয়াম আছে, কিন্তু CH3 এর হাইপার কনজুগেশন অনেক বেশি CD3 থেকে, আমরা এর আগেই জেনেছি কার্বোক্যাটায়ন করার সময়, তাহলে এ গ্রেটার দেন বি। পরেরটা দেখো CH3 ডট আর CD3 ডট। এবার এই দুটোর মধ্যে এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, মানে ডটওয়ালা কার্বনের পাশে আর কোনো কার্বন নেই, তো আলফা কার্বন নেই, তো আলফা হাইড্রোজেনও নেই, তাহলে এখানে হাইপার কনজুগেশন দিয়ে ডিসাইড করা যাবে না, ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে ডিসাইড করা যাবে। এবার CD3-র ইন্ডাকটিভ ইফেক্ট বেশি, তাহলে আমরা এক্ষেত্রে লিখবো বি গ্রেটার দেন এ, কারণ আমরা কি লিখবো যে প্লাস আই এফেক্ট হচ্ছে ডয়টেরিয়াম গ্রেটার দেন হাইড্রোজেন, আর ওপরেরটাতে যেহেতু আলফা কার্বন আছে তাহলে আমরা এখানে হাইপার কনজুগেশন দেখব,
এবার আমরা আমাদের এখানে তাহলে আমরা লিখবো যে +H হচ্ছে CH3 গ্রেটার দ্যান CD3। আর লাস্ট এক্সাম্পল দেখো, CH3 এর কোনো আলফা কার্বন নেই, আলফা হাইড্রোজেন নেই, হাইপার কনজুগেশন নেই। এক্ষেত্রেও এইটা আলফা কার্বন, সেই আলফা কার্বনে কোনো সরাসরি হাইড্রোজেন যুক্ত নেই, তিনটে মিথাইল, তাহলে এরও আলফা H0, তাহলে আলফা হাইড্রোজেন 0, আলফা হাইড্রোজেন 0। এইবার কম্পেয়ার করতে হবে আমাকে ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে। আমি দেখতে পাচ্ছি 3খানা মিথাইল আছে, তো 3খানা মিথাইলের +I অনেক বেশি স্টেবিলিটি দিয়ে দেবে এই রেডিক্যালকে, কিন্তু এখানে কোনো +Iও নেই, হাইড্রোজেন তো +I হয় না, স্ট্যান্ডার্ড অ্যাটম হাইড্রোজেন। সুতরাং আমরা বলতে পারবো যে B গ্রেটার দ্যান A। কীভাবে করলাম ডিফারেন্সিয়েটটা? ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে। তাহলে অ্যালকিন এবং ফ্রি রেডিক্যাল এই দুটোর আমরা আজকে হাইপার কনজুগেশন স্টেবিলিটি নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমাদের হাইপার কনজুগেশনটা শেষ হবে, আমরা অ্যালকিনেরই আরেকটা পার্ট দেখব, সেটা হচ্ছে আমাদের হিট অফ হাইড্রোজেনেশন কম্পেয়ার করতে হয়, আর তারপরে আমরা টলুইনের হাইপার কনজুগেশন এবং রিভার্স হাইপার কনজুগেশন মানে নেগেটিভ হাইপার কনজুগেশন, এই ছোটো ছোটো টপিকগুলো নিয়ে আলোচনা করে নেক্সট ভিডিওতে আমাদের হাইপার কনজুগেশনটা কমপ্লিট হবে। তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক একটা করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, কাল বা পরশু। টাটা।